স্টার্ট। ঠিক আছে, যেহেতু কারো কোনো প্রশ্ন নাই শুরু করি। এটা আমি সাইডে রেখে, আমরা জানি যে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আর্টবোর্ডের বাইরেও কাজ করা যায়, তাহলে আর্টবোর্ডের বাইরে রাখলাম এটাকে, ডিফল্ট কালার থাক, আর্টবোর্ডের বাইরে রাখলাম। তাহলে প্রথমে যে বিষয়টা আসতেছে ফিল, স্ট্রোক অ্যান্ড অবজেক্ট, এটা গতকাল বলছি, তাও আর একটু রিভিউ করে ফেলি। আমি যে এখানে একটা নতুন শেপ নিলাম, এই শেপটার মধ্যে দুটা কালার আছে। সবসময় ফিল অ্যান্ড স্ট্রোক নিয়েই কিন্তু মূলত তৈরি হয়। ক্লিক করলাম, দেখেন জুম করে, সাইড দিয়ে একটা ব্ল্যাক কালার আছে, তাহলে সাইড দিয়ে যে ব্ল্যাক কালারটা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রোক, আর ভিতরের অংশটা হচ্ছে ফিল। ঠিক, স্ট্রোক আপনি এখান থেকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, আর স্ট্রোক কালারও চেঞ্জ করতে পারবেন, বা যেমনটা আপনার প্রয়োজন তেমনটাই আপনি করে নিতে পারবেন। এখন এটাই হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোক। আর অবজেক্টের বিষয় জিনিসটা কি, এই যে এটা একটা অবজেক্ট, আমরা যাইনি না কেন, এটা এক একটা হচ্ছে এক একটা অবজেক্ট। যেমন এটা একটা অবজেক্ট, এখান থেকে আমি বাইরে বের করে নিচ্ছি, এটা এখান থেকে বাইরে বের করে নিলাম, যেমন এটা একটা নিলাম, এটা একটা অবজেক্ট। প্রত্যেকটা আপনি যে কোনো শেপ বা যেমনটা করে নেন না কেন, এটা হচ্ছে এক একটা হচ্ছে অবজেক্ট। এবং টেক্সটের ক্ষেত্রে এটাও যদি একটা একটা ধরেন, এটাকে আপনি অবজেক্ট হিসাবেও একদিক থেকে গণ্য করতে পারেন। অর্থাৎ ইলাস্ট্রেটরে আপনারা যাই দেখতেছেন না কেন, এক একটা বা এগুলো এক একটাকে আমরা এগুলো এক একটাকে অবজেক্ট বলতে পারি, একটা অবজেক্ট বলতে পারেন। আর অবজেক্টের যাবতীয় অপশন এই যে অবজেক্টের ভিতরে আপনি পেয়ে যাবেন। এখানে কিন্তু লেয়ার নাই। আর আমরা যদি ফটোশপের ক্ষেত্রে যাই, ফটোশপে কিন্তু এখানে একটা লেয়ার নামে অপশন আছে। ঠিক সিমিলার ভাবে ওখানে অবজেক্ট হিসেবে আপনি এখান থেকে এটা ধরতে পারেন, যে এখানের যে অবজেক্টের যে অপশনগুলো আছে সব আপনারা এই অবজেক্টের ভিতরেই পেয়ে যাবেন। তাহলে এগুলা হচ্ছে এক একটা অবজেক্ট। আর গতকাল আমরা সিলেকশন টুল শিখছিলাম, আজকে দেখি এখন ডাইরেক্ট সিলেকশন টুল। এখন ডাইরেক্ট সিলেকশন টুলকে আবার দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল আর একটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। আর ডাইরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে এ। ফটোশপে কি শর্টকাট ছিল বলেন দেখি? ডাইরেক্ট সিলেকশন টুলের, ফটোশপে কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুলের শর্টকাট ছিল এ, ডিফল্ট ভাবে সেখানেও এই শর্টকাট। তো এখানেও ডাইরেক্ট সিলেকশন টুলের সিমিলার শর্টকাট হচ্ছে এ। আর এখানে ডাইরেক্ট সিলেকশনের দুটো অপশন আছে, একটা ডাইরেক্ট সিলেকশন টুল আর একটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। দুটা দুটা অংশে বিভক্ত। তাহলে ডাইরেক্ট সিলেকশন টুল কিভাবে কাজ করে, গ্রুপ সিলেকশন টুল কিভাবে কাজ করে, এটা আমরা দেখব। তাহলে সিলেকশন টুল দিয়ে আমরা কি কি কাজ করতে পারি, সিলেকশন টুল দিয়ে আমরা কি কি কাজ করতে পারি, তার মধ্যে একটা ছিল মুভ করা, কপি করা, কন্ট্রোল ডি, যে স্পেশাল যে কাজটা ছিল সেই কাজটা করা ছিল এই টুলের কাজ। কিন্তু এই ডাইরেক্ট সিলেকশন টুল কি করবে, পুরো শেপকে মডিফাই করবে। ডাইরেক্ট সিলেকশন টুল শেপকে মডিফাই করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা কিভাবে মডিফাই করতে পারি তার কয়েকটা এক্সাম্পল দেখি এবং মডিফাই করি। ঠিক আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, যখন আমি ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করতেছি, যখন ডাইরেক্ট সিলেকশন টুল না, সিলেকশন টুলে আমি ক্লিক করতেছি, যখন এই অবজেক্টটাকে ক্লিক করতেছি, এখানে কিন্তু সাইজে আমি রিসাইজ বক্স পাচ্ছি, যে যে ছোট করতে পারতেছি, বড় করতে পারতেছি। কিন্তু যখন ডাইরেক্ট সিলেকশন টুলে আসছে, এবার দেখেন রিসাইজ বক্স কিন্তু আর আপনার নেই। তাই ডাইরেক্ট সিলেকশন থেকে আপনি মুভ করতে পারতেছেন কিন্তু রিসাইজ করতে পারবেন না, মুভের কাজটা করতে পারতেছেন কিন্তু রিসাইজ করতে পারবেন না। তারপর আরো একটা বিষয়, এখন দেখেন এই যে কর্নারের সাথে একটা ছোট্ট করে বৃত্ত দেখতে পাচ্ছেন, এগুলো যদি আপনি টানেন তাহলে দেখেন এটা আস্তে আস্তে কি হচ্ছে, রাউন্ডেড হচ্ছে। হালকা করে টানতেছি, হালকা করে রাউন্ডেড হচ্ছে। কিন্তু আমার এখন সমস্যা হচ্ছে যে এটা আমি রাউন্ডেড শুধুমাত্র এই কর্নারটা আর এই কর্নারটা করতে যাচ্ছি, শুধুমাত্র রাউন্ডেড কোনটা করতে যাচ্ছি, এই কর্নার আর এই কর্নার, উপরের দুটো, এই এপাশের এই কর্নার আর এই পাশের এই কর্নার আমি রাউন্ড করতে চাচ্ছি না। তাহলে এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করতে পারি। তাহলে এখন কিভাবে এটা করব, আমি চাচ্ছি কোনটা, এটা আর এটা কর্নারটা শুধু রাউন্ডেড করব। এজন্য আপনি ডাইরেক্ট সিলেকশন টুলে আসেন, তাহলে এখান থেকে শিফট চেপে একবার ক্লিক করলাম, এখান থেকে শিফট চেপে ক্লিক করলাম, তাহলে এই দুটো অংশ সিলেক্ট হয়ে গেছে এবং এই দুটো অংশ আমি এভাবে মডিফাই করতে পারতেছি। তাহলে এই মডিফাই অপশনটা গেল, প্রত্যেকটা কর্নার বেস আমরা মডিফাই করতে পারি। তাহলে যেহেতু আমরা জানি অ্যাঙ্কর পয়েন্ট এবং পাথ নিয়ে গঠিত, আমরা যদি পাথের বাংলা অর্থ দেখি, আবিধানিক অর্থ হচ্ছে পাথের অর্থ হচ্ছে পথ। আর এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট দেখতেছি, অ্যাঙ্কর পয়েন্টের অর্থ কি, এটা ডিকশনারিতে আমি দেখলাম অ্যাঙ্কর পয়েন্ট শব্দের অর্থ হচ্ছে আপনার নোঙর। অ্যাঙ্কর পয়েন্ট শব্দের অর্থ হচ্ছে নোঙর, যেমন নৌকার ক্ষেত্রে নোঙর ফেলে দিয়ে এটি আটকে রাখা হয়, ঠিক তেমনটা এখানে বোঝানো হচ্ছে, অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে নোঙর। শুধুমাত্র ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এই
অ্যাঙ্কর পয়েন্ট বা নোঙ্গর বাংলায় যদি বলতে চান, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে শুধুমাত্র মডিফাই করতে পারবেন ইচ্ছা মতো। তাহলে সিমিলার আমি শুধুমাত্র এই কর্নারটাকে রাউন্ডেড করতে যাচ্ছি, এটা আমি ধরে সিলেক্ট করলাম এবং এটাকে ধরে পুরোটাকে আমি ছোট করে এক পাশে দিয়ে দিলাম। তাহলে দেখেন নতুন একটা শেপ কিন্তু এখানেও তৈরি হয়েছে, এখানেও একটা নতুন শেপ জেনারেট হয়েছে, এখানেও একটা নতুন শেপ জেনারেট হয়েছে। তাহলে আরো কিছু কয়েকটা আমরা করি, একটা থেকে কপি করে নিই, এখান থেকে আমরা প্রত্যেকটা কপি করে করে করব, বারবার নেওয়ার প্রয়োজন নেই। আর্টবোর্ডে নিয়ে আসলাম, আনার পরে তারপরে উপর থেকে দুটাকে আমি সিলেকশন করতেছি, সিলেকশন না ডাইরেক্ট সিলেকশন, দুটো অংশ সিলেক্ট করলাম, উপর থেকে এটা ছোট করে দিলাম। এখন দেখেন ঘরের জানালার মতো কিন্তু একটা জিনিস আমরা তৈরি হয়ে গেছে, ঘরের জানালা বা দরজার মতো একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তারপর আরেকবার নেই, আনলাম, এতক্ষণ ধরে শুধুমাত্র কর্নার গুলাই মডিফাই করছি আমরা, এতক্ষণ ধরে শুধু কর্নার গুলাই মডিফাই করছি। কর্নার ছাড়াও আপনি যে কোনো ধরনের মডিফাই গুলো করতে পারবেন। তাহলে এখান থেকে এবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধুমাত্র এই কর্নারটাকে সিলেক্ট করলাম, ধরে দেখেন আমি এটা শুধুমাত্র এটাকে সিলেক্ট করি, ওকে একটা কর্নার সিলেক্ট হয়েছে। কন্ট্রোল চেপে আপনি করতে পারেন, কন্ট্রোল ছাড়াও করতে পারেন, সমস্যা নেই। যেমন এখান থেকে আমি আরেকটা মডিফাই করে ফেললাম, একসঙ্গে এটা মডিফাই করতে পারি। তারপর আবার দেখেন আমি একটা কর্নারকে শুধুমাত্র মডিফাই করছি, এবার যদি দুটা কর্নার মডিফাই করতে চাই, দুটাকে একসঙ্গে সিলেকশন করলাম, এবার সাইড দিয়ে এটা আমি ইচ্ছা মতো এটা সরাইতে পারতেছি, এটা মডিফাই করতে পারতেছেন। তারপরে যদি আমরা এই একটা বক্স নিয়ে একটা বক্স ক্রিয়েট করি, এটাকে রাখলাম, আচ্ছা নিচে রাখলাম, রাখার পরে অল্টার চেপে এটাকে একটা কপি করলাম, এই পাশ থেকে ওইটা অল্টার চেপে এই পাশে একটা কপি করলাম, সবগুলোকে নিচে নিয়ে আসে একটু, আচ্ছা কিছু পয়েন্টার সিলেকশন মিসিং গেছে, সবগুলোকে নিচে নিয়ে আসলাম। আনার পরে এই পাশের দুটা কর্নার আমি চেঞ্জিংটা আনতে যাচ্ছি, তাহলে এই দুটা কর্নার সিলেক্ট করলাম, শুধুমাত্র এই দুটা কর্নার সিলেক্ট করলাম, এই দুটা কর্নার সিলেক্ট করে ঠিক এখানে এটা আমি এনে ছেড়ে দিলাম। তারপর এখান থেকে উপরের দুটো অপশন কর্নার সিলেক্ট করলাম, এগুলাকে টেনে আবার এটার সাথে এটা মিলাই দিলাম। তারপর এ পাশের এই তিনটা কর্নারকে সিলেক্ট করে এখান থেকে হালকা করে আমি এটাকে ছোট করে নিলাম। তাহলে দেখেন একটা বক্সের মতো তৈরি করে ফেলছি। ঠিক এই বক্সটাকে যদি আমরা আবার পুরোটাকে সিলেক্ট করি, পুরোটাকে সিলেক্ট করলাম, অল্টার চেপে এই পাশে একটা কপি করলাম, কপি করার পর আবার এটা আমি এবার ছোট করতে যাচ্ছি, আমি যদি এটা ক্লিক করি প্রত্যেকটাই তো আপনার একটা প্রত্যেকটা সিলেকশন হয়, সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধুমাত্র নিচের অংশগুলোকে আমি সিলেক্ট করে এখন এগুলাকে শিফট চেপে এই যে উপরের দিকে নিয়ে নিলাম। তাহলে এটা একটা ছোট্ট একটা করে ফেলতে পারতেছি। তারপর এটাকে আমি একটু শুধু বড় করে নিচ্ছি, বড় করে এটাকে আবার পুরোটাকে ধরে এটাকে আবার এটার উপরে রাখলাম। তো সিম্পল ভাবে একটা বক্স হইলো, বক্সের কভারও তৈরি হয়ে গেল। তাহলে এটা আমরা সবগুলো কোনটার মাধ্যমে করলাম, ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, যেটা আপনি সিলেকশন টুলের মাধ্যমে করতে পারতেন না, শেপগুলোকে আমরা মডিফাই করতেছি। তার ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে যেমন আমরা ফটোশপের ক্ষেত্রে আম তৈরিটা দেখছিলাম, এখানেও আমরা খুব সহজে একটা আম তৈরি করে ফেলতে পারি ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। একটা শেপ নিচ্ছি, একটা আমের বৃত্ত নিলাম, ডাইরেক্ট সিলেকশন টুলে আসলাম, এখান থেকে এটা একটু বাড়ায় দেই, এই পাশ থেকে এটাও একটু বাড়ায় দিলাম, তারপর এখান থেকে এই পয়েন্টারটাকে ধরে একটু বড় করে নিচের দিকে দিয়ে দিলাম। আচ্ছা চলবে কি আর একটু ভিতরের দিকে দিলাম অনেক ভালো হয়। আচ্ছা এই পয়েন্টারটাকে ধরে একটু উপরে দিয়ে দিই। আরেকটা এখানে আর্ক টুল আছে, আর্ক টুলের বিষয়টা ক্লাসের মধ্যে আছে, এখানে আর্ক টুল নিয়ে উপর থেকে একটা বাড়াই দিলাম। এটা আর্ক টুল হচ্ছে কি বৃত্তের 4 ভাগের একটা অংশ, তাহলে এখান থেকে আর্ক টুল নিলাম। এখন যদি দেখেন এটা কিন্তু আবার একটা আম তৈরি করে ফেলছি আমরা, সেটা হচ্ছে ওই ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে পুরো একটা শেপকে মডিফাই করতে পারি। আরো কিছু জিনিস তৈরি করি, সেটা শুধুমাত্র ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। এখান থেকে আবার সিম্পল একটা ডিমটাও তৈরি করতে পারি খুব দ্রুত। একটা বৃত্ত নিলাম, তারপর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধুমাত্র মধ্যে দুটা কর্নার সিলেক্ট করলাম এবং এটা হালকা একটু নিচের দিকে টেনে দিলাম, তাহলে একটা ডিমের আকৃতিও কিন্তু চলে আসছে। তারপর আরো যাই, ছোট্ট একটা বৃত্ত নিলাম, আচ্ছা চলবে,
তারপর আর্ক টুল নিলাম। আর্ক টুল হচ্ছে একটা স্ট্রোক বেস কাজ করে। আর্ক টুল স্ট্রোক, এটা হচ্ছে স্ট্রোক বৃত্তের 4 ভাগের 1 ভাগ। এটা নিয়ে পরবর্তীতে আসবো, জাস্ট শুধু এখানে আর্ক টুল নিয়ে নিচ্ছি আমি। বৃত্তের 4 ভাগের 1 ভাগ আর্ক টুল নিচ্ছি। আর্ক টুল নিয়ে এখান থেকে একটু এটা বাড়ায় দিলাম, আর এখান থেকে সিম্পল একটা বৃত্ত নিচ্ছি। আচ্ছা, আর একটু ছোট করে নিই। তাহলে একটা আমরা আঙ্গুর ফল তৈরি করে ফেললাম। এটার ক্ষেত্রে দেখেন এবার এটাকে আমি পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তাহলে এখানে এই বিষয়টা আসেন, গ্রুপ, এই যে এখানে লিখে দিচ্ছি গ্রুপ। তাহলে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে কিভাবে গ্রুপ করব আমরা, কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিয়েও ইলাস্ট্রেটরের ক্ষেত্রে গ্রুপ। ঠিক সিমিলার, আপনি যদি আনগ্রুপ বা এটা করতে চান তাহলে অবজেক্ট, অবজেক্ট থেকে দেখেন আনগ্রুপ। আর লেয়ারের ক্ষেত্রে, ফটোশপের ক্ষেত্রে আমাদের কি ছিল, স্মরণ আছে আপনাদের, এখানে ফাইল থেকে নিয়ে আসলাম আমি, এটাকে নিলাম, এটাকে আরেকটা কপি করতেছি। তো এই দুটাকে যদি আমি গ্রুপ করতে চাইতাম, এইগুলাকে গ্রুপ করতে সিলেক্ট করে লেয়ার থেকে আমরা চলে যাইতাম এই যে গ্রুপ লেয়ার। তাহলে লেয়ারের ভিতর ছিল, ঠিক সিমিলার ওই কাজগুলো কোথায় পাচ্ছেন, অবজেক্টের ভিতর। তাহলে এটাকে আমি গ্রুপ করলাম, শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। আর যদি আপনি ভিতর থেকে করতে চান অবজেক্ট থেকে যে গ্রুপ। আর যদি আমরা আনগ্রুপ করতে চাই, ফটোশপের যে শর্টকাটটা ছিল ঠিক সিমিলার, কন্ট্রোল শিফট জি। তাহলে গ্রুপ এবং আনগ্রুপ করা আমরা শিখে ফেলছি। এটাকে আমি গ্রুপ করলাম, গ্রুপ করার পর অল্টার চেপে সাইডে এটাকে রাখলাম। রাখার পরে আমরা জানি সিলেকশন টুলে রোটেট করা যায়, এটাকে আমি রোটেট করতেছি, রোটেট করে এটাকে এটার সাথে মিলাই দিচ্ছি। তারপর সিমিলার এটাকেও অল্টার চেপে আমি এটাকে কপি করলাম, কপি করার পর এটাকেও রোটেট করে এটাকে এটার সাথে আমি মিলাই দিই। ওকে, এটা একটু নিচে দিলে ভালো হয়। ওকে, তাহলে এখন দেখেন তো আমার এই যে নিচের দিকে যে ফলটা আছে বা এটাকে যেটা ধরছি, এটা আমি উপরে আনতে যাচ্ছি, যেমন এই দুটো দিয়ে ঢেকে গেছে, এটা আমি উপরে আনতে যাচ্ছি। তাহলে আমরা ফটোশপে কি করতাম, ফটোশপের ক্ষেত্রে কি করতাম বলেন দেখি। আমি যদি অন্য কোনো একটা শেপ, যেমন এই শেপটা বা নিচের দিকে আমার যে শেপ, লেয়ার সিলেক্ট করে কিন্তু আমরা উপরে আনতাম। কিন্তু এখানে তো আমাদের ইলাস্ট্রেটরের ক্ষেত্রে লেয়ারের ব্যবহারটা নাই। তাহলে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা উপরে নিয়ে আসবো কিভাবে, এটা দেখেন এই যে এদিকে লেখা আছে অ্যারেঞ্জ। তাহলে অ্যারেঞ্জের বিষয়টাও কিন্তু আমরা এখান থেকে দেখে ফেলতেছি। তাহলে এটার জন্যই আমি মূলত এটা দেখাচ্ছি, আমরা কিভাবে উপরে নিয়ে আসবো, কিভাবে নিচে নিয়ে আসবো, কিভাবে উপরে নিয়ে আসবেন এবং কিভাবে নিচে নিয়ে আসবেন, এই যে অ্যারেঞ্জিং এর বিষয়টা কিভাবে করব। তাহলে সিম্পল, ফটোশপের ক্ষেত্রে আমরা যে শর্টকাটে করতাম তাহলে কিভাবে করতাম, কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট চেপে কাজটা করতাম, এই যে একবার দুইবার এভাবে উঠাইতাম। ওখানেও শর্টকাট সেম। আর যদি একবার উঠাইতে চান তাহলে কন্ট্রোল শিফট চেপে একবার উপরে নিয়ে আসতাম। ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও সেম। তাহলে এই অবজেক্টটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে যদি আপনি একবার থার্ড ব্র্যাকেট চান তাহলে একবার উঠবে, আরেকবার যদি চাপেন আরেকবার উঠবে। আর যদি একবার পিছনে নিয়ে যেতে চান তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের বিপরীতে যদি চাপেন একবার সেটা পিছনে চলে গেল। এটা হচ্ছে শর্টকাট। ম্যানুয়াল ভাবে আমরা কিভাবে করব, তাহলে সিলেক্ট করলাম, দেখেন রাইট বাটন ক্লিক করে আমি চলে যাচ্ছি অ্যারেঞ্জ, এই যে দেওয়া আছে ব্রিং টু ফন্ট, এটা যদি দেন একবার উপরে উঠে যাবে, যতগুলো লেয়ার আছে সবার উপরে উঠে যাবে। ওকে করলাম, একেবারে সবার উপরে ব্যাক যাচ্ছি। তারপরে যেটা আছে অ্যারেঞ্জ থেকে দেওয়া আছে বিং ফরওয়ার্ড, এটা যদি ক্লিক করেন তাহলে শুধুমাত্র একটা অবজেক্টের উপরে উঠবে। তাহলে এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিং টু ফরওয়ার্ড যদি করেন শুধুমাত্র একবার উঠবে। আবার করেন রেঞ্জ থেকে বিং টু ফরওয়ার্ড, তাহলে আরেকবার এইভাবে আপনার এটা উঠতে থাকবে বা ওই অবজেক্টটাকে সিলেক্ট করে। এখন আপনার যেভাবে সুবিধা মনে হয় করেন। এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে, আর যেটা নিচেতে ব্যাকওয়ার্ড, এটা হচ্ছে একবার নিচে যাবে, আর স্যান্ড টু ব্যাক দিলে একেবারে নিচে চলে যাবে, একবারই নিচে চলে যাবে। তাহলে ফন্ট দিলে, স্যান্ড টু ফন্ট দিলে একবারে উপরে চলে আসবে, ফরওয়ার্ড দিলে একটা করে অবজেক্ট উপরে উঠবে, ব্যাকওয়ার্ড দিলে একটা করে অবজেক্ট পিছনে যাবে, আর স্যান্ড টু ব্যাক দিলে একবার পিছনে চলে যাবে। আর শর্টকাটগুলো সাইডে লিখে আছে, যেটা আমরা শর্টকাট দিয়েই কাজটা বেশি হয়তো করব, এটা একটা। আর যদি ভিতর থেকে করতে চান তাহলে এটা কি এক একটা অবজেক্ট, তাহলে অবজেক্টের ভিতর থাকতে পারে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যেহেতু এটা আমাদের অবজেক্ট, অবজেক্টের মধ্যে এসে দেখেন এই যে অ্যারেঞ্জ, তিনটা অপশন দেখালাম, যেখান থেকে ভালো লাগে সেখান থেকে আপনি করতে পারেন। তাহলে এটা পুরোটা হয়ে গেল। এটাকে ধরে আমি হালকা একটু, এটাকে আমি ধরে এখন গ্রুপ করব। তাহলে পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করলাম। তারপর এটাকে একটু আমি রাউন্ডেড করে নিচ্ছি, একটু ঘুরাই নিলাম। তারপর অল্টার চেপে এটাকে কপি করলাম। এটাকে আমি রিফ্লেক্ট করব, অর্থাৎ যে আমরা ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল করতাম, এটাকে বলা হয় রিফ্লেক্ট।
এটা পরে ক্লাসে দেখাবো রিফ্লেক্টের বিষয়টা। আমি নিচ থেকে এটা রিফ্লেক্ট করে নিচ্ছি, এটাকে বলা হয় এখানে রিফ্লেক্ট। ওকে, তারপরে এটাকে ধরে আরেকটু ঘুরাইলাম, ঘুরাই এটার ক্ষেত্রে আনলাম, এখানে দিয়ে দিলাম। ওকে, পারফেক্ট। এখন এই সবগুলোকে ধরে আমি আরেকটা গ্রুপ করতেছি। গ্রুপের যে শর্টকাট কি, কন্ট্রোল জি দিয়ে আরেকটা গ্রুপ করলাম। এগুলো এখন ধরে অল্টার চেপে নিচের দিকে একটু আমি নিয়ে আসলাম, নিচের দিকে একটু নিয়ে আসি। এটা যদি এখন পিছনে দিতে চাই তাহলে কিভাবে পিছনে নিয়ে যাব, এটা আমাকে বলবে বাহার ভাই। বাহার ভাই আছেন? তাহলে ভাই আমি এই যে এটা উপরের দিকে আছে, এটা আমি পিছনের দিকে নিয়ে যেতে যাচ্ছি, তাহলে পিছনে আমি কিভাবে নিয়ে যাব? ভাই অবজেক্ট সিলেক্ট করে অবজেক্ট সিলেক্ট করলাম, তারপর দেখেন আমি আবার দেখাচ্ছি, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে যদি একবার পিছনে নিয়ে যেতে চাই তাহলে হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড, আর যদি একেবারে পিছনে নিয়ে যেতে চাই তাহলে সেন্ড টু ব্যাক। আর যদি শর্টকাট করে করেন ঠিক ফটোশপে সিমিলার, লেয়ার আপ ডাউন যেভাবে করতাম, কন্ট্রোল চেপে একবার দেন, একবার নিচে চলে গেল। যেহেতু গ্রুপ করে করছি, এই যে একবার এটা নিচে চলে গেল। এটা আমি সাইজটা আরেকটু ছোট করে নিচ্ছি। তারপর এটাও সেম, এটার একটা কপি করলাম এখানে, কপি করে এটাকে আমি পিছনে পাঠিয়ে দিলাম, এটা সাইজটা আমি আরেকটু ছোট করে নিই। আচ্ছা, তারপর এটাও, এটা সেম, আরেকটু ছোট করে এটাকে পিছনে পাঠিয়ে দিই, এটা সাইজটা আমি আরেকটু ছোট করে নিচ্ছি। ওকে, যেমন আমরা একটা ফলের থোকা তৈরি করে ফেলছি, এটাকেও গ্রুপ করে ফেললাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এই হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এখন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। এরপর আমি গ্রুপ সিলেকশন টুলে চলে যাব। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি, বা ফ্রন্ট টু ব্যাকওয়ার্ড বা উপরে নিচে আনা থেকে? ওকে, কারো কোনো প্রশ্ন নাই, তাহলে এখন ব্যাকে যাই। যেমন আমরা কালার অ্যাপ্লাই করার ক্ষেত্রে এখন এটার মধ্যে আমরা কালার অ্যাপ্লাই করি। আসেন, যেহেতু এটাতে এই ফলের ধরে নিলাম এটা আঙ্গুর ফলের একটা থোকা, এইটার মধ্যে আমি এখন কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি। তাহলে এটাকে আমি কি করলাম, সিলেক্ট করলাম, আমরা জানি এটা গ্রুপ করা আছে, এই কালারের মধ্যে আসলাম, আসার পরে এখান থেকে আমি কালার সিলেক্ট করি, কিংবা সোয়ারেস কালার থেকে নিই, এখান থেকে এই কালার সিলেক্ট করলাম। আচ্ছা, এটা নেই। এখন সমস্যা হচ্ছে কি, আমি চাচ্ছি যে সবগুলা কালার হবে না, সবগুলোর মধ্যে কালার হবে না, শুধুমাত্র এটা আর এটার মধ্যে কালার হবে, যে এটা আর এটার মধ্যে কালার হবে, এটা আর এটা এখন আমরা কালারটা কিভাবে করব? কিন্তু আমি যখন এটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতেছি, এখন এখানে কালারটা যখনই ক্লিক করতেছি বা এই কালারের মধ্যে যখনই ক্লিক করতেছি, তখনই কি হচ্ছে, পুরাটার মধ্যে কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, সম্পূর্ণটার ক্ষেত্রে কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা সমস্যা। এখন কি আমি বারবার আনগ্রুপ করব? এই যে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, কিংবা কন্ট্রোল আনগ্রুপ করব, এই যে বারবার গ্রুপ বা আনগ্রুপ করে যে এই যে ঝামেলাগুলো আছে, এই ঝামেলাগুলো এড়ানোর জন্য আমরা গ্রুপ সিলেকশন টুল ব্যবহার করতে পারি। ঠিক এই যে গ্রুপ সিলেকশন টুল, এই টুলটা, তাহলে এই টুল দিয়ে গ্রুপের মধ্যে নির্দিষ্ট কোনো একটা অবজেক্টে আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন এটা সিলেক্ট করলাম, শিফট চেপে এটা সিলেক্ট করলাম, তারপর এটার মধ্যে এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। তার মানে গ্রুপ সিলেকশন টুল দিয়ে কি করা যায়, যেটা গ্রুপ করা আছে এই গ্রুপের মধ্যে আপনি যে কোনো অবজেক্ট সিলেক্ট করতে পারবেন। যেমন এটা ক্লিক করলাম, এটাতে এটাতে আর এটাতে কালার দিতে যাচ্ছি, এটা ক্লিক করলাম, তাহলে এটার মধ্যে আমি কালারটা দিতে পারতেছি। আই থিঙ্ক গ্রুপ সিলেকশন টুল এতটুকুই, তাছাড়া আর এদিকে তেমন স্পেশালি কিছু আর তেমন কিছু নেই। গ্রুপের মধ্যে আপনি যদি অনেকগুলো বড় বড় গ্রুপ থাকে, এই গ্রুপগুলোর মধ্যে আপনি যখন কালার দিতে চাইবেন, সেক্ষেত্রে এক একটা ভেঙে ভেঙে আপনারা গ্রুপ সিলেকশন টুলের মাধ্যমে কালার দিতে পারবেন। তাহলে এটাকেও সাইডে রেখে দিই এখন। এবার তাহলে এখান থেকে এবার চলে আসি ম্যাজিক ওয়াইন্ড টুলে, যার শর্টকাট হচ্ছে ওয়াই, সাইডে লিখে রাখছি ম্যাজিক ওয়াইন্ড শর্টকাট টুলের ওয়াই। ফটোশপে কিভাবে ম্যাজিক টুল কাজ করতো, ফটোশপে কিভাবে ম্যাজিক টুল কাজ করতো, একই রকম কালার যেখানে আছে, জি ঠিক আছে তারিকুল ভাই বলতে পারেন, সমস্যা নেই, আর আপনাদের অ্যানসার পেলে আমাকে ভালো লাগে। ওইটাই বলতেছিলাম ভাই, একই কালার সিলেক্ট করে। একই কালার আমাদের ম্যাজিক টুল সিলেক্ট করে। ম্যাজিক টুল ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সেম, তবে কিছুটা ভিন্নতা আছে, এবং অনেক বেশি স্পেশালিটি আছে। এই ম্যাজিক টুলের ক্ষেত্রে অনেক বেশি স্পেশালিটি আছে। নিশুপাল শুনতেছো?
হ্যাঁ শুনতে পাচ্ছি। ওকে, তাহলে ম্যাজিক টুলের ক্ষেত্রে আমরা ফটোশপের এক্সাম্পল দিয়ে আমি কাজগুলো বারবার দেখাচ্ছি যেন আপনারা সহজে বুঝতে পারেন যে কোনটার মধ্যে কি পরিবর্তন আছে। এই যেমন এটা আমি ওপেন করলাম, এটার মধ্যে যখন আমি এই ম্যাজিক টুল দিয়ে ক্লিক করলাম রেড কালারের ক্ষেত্রে, তাহলে রেড কালার যেখানে যেখানে আছে কন্টিনিউয়াসটা তুলে দিই, তাহলে রেড কালার যেখানে যেখানে আছে সেই জায়গায় কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। ইলাস্ট্রেটর ঠিক সেম কাজ করে কিন্তু কিছু স্পেশালিটি আছে। তাহলে এটা বোঝানোর জন্য আমি কিছু টুল নিচ্ছি। আচ্ছা, এখান থেকে একটা শেপ নিলাম, ডিফল্ট কালার রাখি, এটা একটা কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে এটা সিমিলার কপি করলাম। ওকে, তারপর এটাতে একটা বৃত্ত নিচ্ছি, বৃত্তটারও সেম, এখানে একটা কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে আবার কয়েকটা কপি করলাম, আর সব শেষে স্টার নিচ্ছি। এটা নেয়ার পরে এটারও কপি করলাম, কপি করে কন্ট্রোল ডি দিয়ে কয়েকটা কপি করলাম। এখন প্রত্যেকটাতে আমি কালার অ্যাপ্লাই করি, এগুলাকে ধরে ইয়েলো কালার দিচ্ছি, এগুলাকে শর্টকাট অপশনটা এখানে ওপেন করা যায় না? কোনটা? শর্টকাট শো করে যে অ্যাপটা। আচ্ছা, শর্টকাট তাহলে অন করে দিচ্ছি। ওকে, ঠিক এটাকে ধরে আমি এখান থেকে একটা কালার, আচ্ছা অন্য একটা কালার দিই, এই কালার ব্লু কালার দিই, ব্লু কালার যেহেতু নাই ব্লু কালার দিলাম। এখানে কয়েকটা কালার ঠিক সিমিলার। ম্যাজিক পয়েন্ট টুল প্রথম অবস্থায় সিম্পল ভাবে যদি আপনি দেখেন, ম্যাজিক পয়েন্ট টুলে ক্লিক করলাম, এখান থেকে আমি ইয়েলো কালার সিলেক্ট করলাম, দেখেন যতগুলো ইয়েলো কালার আছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। যেমন আমি ইচ্ছা মতো এখন কালারটা চেঞ্জ করতে পারতেছি। যখন আপনি কখনো রেড কালারে ক্লিক করবেন তখন দেখেন যতগুলো রেড কালার আছে সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি যখন হোয়াইট কালারে ক্লিক করবেন যতগুলো হোয়াইট কালার আছে সব জায়গায় কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ পেজের মধ্যে এই জায়গায় হোয়াইট কালার আছে, এটাও সিলেক্ট হচ্ছে, যেখানে যেখানে হোয়াইট কালার আছে সব জায়গায় চলে যাচ্ছে। এটা আমরা জানি ম্যাজিক টুলের চিরাচরিত রূপ যে একই রকম হয়, কিন্তু এখন স্পেশালিটা যদি আমরা আনতে চাই তাহলে আপনাকে এই ম্যাজিক টুলের মধ্যে ডাবল ক্লিক করতে হবে। যখনই আপনি ডাবল ক্লিক করবেন তখন এখানে একটা পপ আপ মেনু চলে আসবে ম্যাজিক পয়েন্টের, এই জায়গায় হচ্ছে ম্যাজিক টুলের ইলাস্ট্রেটর স্পেশালিটি। তাহলে আমি এখানে যখনই ডাবল ক্লিক করতেছি তখন এখানে চলে আসছে। ঠিক একইভাবে আপনি যখন ডাইরেক্ট সিলেকশন ক্লিক করবেন এগুলা তো ডাবল ক্লিক করে অপশন আসে, যে এগুলা তো মুভ টুলে ডাবল ক্লিক করে অপশন আসে, এটা তখন বলা হয়নি। যেমন এটার ক্ষেত্রে আমি ধরলাম, ধরার পর এটা ডাবল ক্লিক করলাম, এটারও অপশন আসে। এটা আপনারা হরিজন্টাল ভার্টিক্যাল বরাবর যদি সরাইতে চান বা কি করতে যাচ্ছেন, যেটাকে ধরে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারতেছেন, প্রিভিউ অন করে দিই, এবং এটা আমি হরিজন্টাল বরাবর সরাচ্ছি, মুভ করতেছি, ওই কাজগুলোরই ডিটেলস আসতেছে। ডাবল ক্লিক করলে ওই কাজগুলোরই ডিটেলস আসতেছে। ভার্টিক্যাল বরাবর করতে হলে ভার্টিক্যাল বরাবর, অ্যাঙ্গেল করতে হলে অ্যাঙ্গেল ঘুরাইতে পারেন, এতটুকুই এগুলোর ক্ষেত্রে। ঠিক ম্যাজিক টুলের ক্ষেত্রেও আমি যখন এটাতে ডাবল ক্লিক করব তখন এটাতে একটা ছোট্ট একটা পপ আপ মেনু চলে আসতেছে। এই পপ আপ মেনু থেকে ম্যাজিক টুলের অনেকগুলো কাজ করা যায়। এটা টোটাল আপনার 5টা বিষয়ের উপর কাজ করে। ম্যাজিক ওয়াইন টুল টোটাল 5টা বিষয়ের উপর কাজ করে। প্রথমে হচ্ছে ফিল কালার। আর ফিল কালার কি, একটু আগে বলছি আপনাদের, ভিতরের কালারটা হচ্ছে আমাদের ফিল স্ট্রোক, যখন বোঝাই ভিতরের কালারটা হচ্ছে আমাদের ফিল কালার। তাহলে যখন এখানে ফিল কালার সিলেক্ট করা থাকতেছে আর টলারেন্স কতটা দূরত্বের দিক থেকে আসবে, যেহেতু একই কালার সব দিকে ধরবে, এতক্ষণ ধরে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে ফিল কালার। যেমন এখানে ক্লিক করতেছি, শুধুমাত্র যে জায়গায় ইয়েলো কালারের ফিল কালার ছিল সেই জায়গায় সে কালারটা চেঞ্জ করছে। আর টলারেন্স আপনি যত বাড়াবেন, এটা আপনার আর্টবোর্ড ছাড়া বাইরের দিকে যত দূরে বিষয়গুলো আছে তত দূর থেকে সে পিক করবে। ফটোশপে ঠিক যেমনটা ঠিক তেমনটাই। এরপরে আসি স্ট্রোক কালার। ফিল কালারটা অফ করলাম, স্ট্রোক কালারে আসলাম। এবার কি করবে, এ শুধু স্ট্রোক কালারগুলোকে পিক করবে। যেমন এখানে ক্লিক করলাম, এবার দেখেন শুধুমাত্র ব্ল্যাক কালার যে জায়গায় স্ট্রোক কালার আছে সব জায়গায় সিলেক্ট করে ফেলছে। যেমন এই জায়গায় সবগুলা তো আমাদের তো ব্ল্যাক কালার স্ট্রোক, সব জায়গায় সে ব্ল্যাক কালারের স্ট্রোকটা নিয়ে নিছে। কিন্তু যখন এটা ফিল কালারে ছিল, যখন এটা শুধুমাত্র ফিল কালারে ছিল, তখন এটার উপর দিলাম এই যে ম্যাজিক টুল থেকে শর্টকাট হচ্ছে ওয়াই, ক্লিক করলাম, শুধুমাত্র এটা করতেছে। কিন্তু আপনি যখন ফিল কালার থেকে শুধুমাত্র স্ট্রোকে দিয়ে দিলেন, এবার যখন আপনি ক্লিক করতেছেন সবগুলো সিলেক্ট করতেছে। কেন করতেছে, এখানে শুধুমাত্র স্ট্রোক কালারকেই সে মার্ক করবে, স্ট্রোক কালারকে মার্ক করবে। ঠিক এখন যদি আমরা এই কয়েকটার স্ট্রোক কালার আমরা চেঞ্জ করে দিই, এই এটাকে নিলাম, তারপরে এই যে এটার ক্ষেত্রে, আচ্ছা তারপরে কোনটার ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে নিলাম, এটার ক্ষেত্রে আমি ধরে এখানে স্ট্রোক কালার এদেরকে আমি ব্লু কালার করে দিচ্ছি, আর স্ট্রোকটা আরেকটু বাড়ায় দিচ্ছি, 2 করে দিলাম। দেখেন এটার কিন্তু স্ট্রোক কালারটা আলাদা, এটা হচ্ছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে আলাদা কালার। তার মানে এবার আমি স্ট্রোক কালার থেকে ম্যাজিক টুল থেকে এই জায়গার স্ট্রোক কালার সিলেক্ট করলাম। তার মানে দেখেন এই কালারটা আমি যাদের এই স্ট্রোক কালারটা যাদের কাছে আছে তারা সিলেক্ট হয়ে গেছে। যেমন
আমি একে এই স্ট্রোক কালারটা দিছিলাম, এ সিলেক্ট হয়ে গেছে। আবার একে ওই স্ট্রোক কালারটা দিছিলাম, এটা স্ট্রোক কালারটাই চেঞ্জ করে দিই, আসলে কালারটা একই রকম হয়ে গেছে। এখানে কোন স্ট্রোক কালারটা যদি ফুটে উঠতে পারে, এটা রেডের মধ্যে রেড পড়ে গেছে, ইয়েলো দিলে হবে না, আচ্ছা গ্রিন রাখি, গ্রিন রাখলে একটু বোঝা যাবে। তাহলে এই যেমন এই জায়গায় গ্রিন কালারের স্ট্রোক, এই জায়গাতেও গ্রিন কালারের এই জায়গায়। তাহলে আপনি যখন স্ট্রোক থেকে এখানে স্ট্রোক মার্ক করবেন, শুধুমাত্র গ্রিন কালারের স্ট্রোকগুলোই সে সিলেক্ট করবে, আর যখন ব্ল্যাক করতেছি যেখানে যেখানে ব্ল্যাক কালারের স্ট্রোক আছে সেখানে সেখানে সিলেক্ট করবে। এটা বিষয় হচ্ছে এতটুকুই। তারপরেরটাতে আসি, স্ট্রোক হোয়াইট। এটা কি কাজ করে? টলারেন্স সেম, যত দ্রুত অনুযায়ী নেবেন। স্ট্রোক হোয়াইট, তাহলে স্ট্রোক কালার আর স্ট্রোক হোয়াইট বিষয়টা এটা কিভাবে কাজ করে? এটা আপনার স্ট্রোকটা কতটা মোটা কতটা চিকন সেটার উপর কাজ করবে। যেমন এটা সিলেক্ট করলাম, এটার স্ট্রোকটা আমি দিলাম, আচ্ছা 10 রাখি, এটারটা দিচ্ছি আমি 8, এটা রাখলাম 6, আচ্ছা 5 রাখি, এটা রাখতেছি 2, আর এটা অল্টাচ পে আরেকটা কপি করে নিই বোঝার জন্য, এটা রাখতেছি আমি 1। তাহলে দেখেন এক একটার এক এক রকম। ঠিক এটার ক্ষেত্রে আমি এটা আর এটা করে দিই, এটা আমি 5 করে দিই, এটা আমি 8 করে দিচ্ছি, 8। আপনার কাজের ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন স্ট্রোক নিতে হয়, বিভিন্ন সময় ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিভিন্ন স্ট্রোক নিতে হয়। ঠিক এই ধরনের আলাদা আলাদা স্ট্রোকগুলো এগুলো আমরা একসঙ্গে সিলেক্ট করতে পারি, সেটা হচ্ছে স্ট্রোক হোয়াইটের ক্ষেত্রে। এটা সিলেক্ট করলাম, এখানে কত পিটি দেয়া আছে? 5 পিটি, অর্থাৎ 5 পিটি সহ 5 পিটির নিচে যেসব স্ট্রোক কালারগুলো আছে সবাইকে সে সিলেক্ট করবে। এখানে আসলাম, এখান থেকে আমি এটাতে ক্লিক করলাম, দেখেন 5 পিটির মধ্যে যেসব স্ট্রোক কালারগুলো আছে সবগুলো নিয়ে নিছে। দেখেন এটা কিন্তু আমরা 5 দিছিলাম, কিন্তু এটার ক্ষেত্রে দিছিলাম 10 বা 8, এই জন্য এটা কিন্তু আর সিলেক্ট করেনি। ঠিক এটার ক্ষেত্রে আমরা কত দিছিলাম? 8, এটার ক্ষেত্রে 5 কিংবা 6 দিছিলাম, 6 একটা বেশি নেয়। ঠিক এটার ক্ষেত্রে দেখেন বাকি বাদ এই দিকের যতগুলো আছে সবাইকে কিন্তু সে সিলেক্ট করে ফেলছে। কেন? এরা হচ্ছে এগুলা হচ্ছে 1 করে দেওয়া আছে, এগুলা স্ট্রোক 5 এর নিচে আছে। অর্থাৎ আপনি যদি এখানে এখন ডিসিলেক্ট করি, আমি এখানে যে আমরা সর্বোচ্চ কত আছে 10, এখানে যদি আমি এখন 10 দিই, 10 দেওয়ার পরে যদি আসি, এবার সবগুলাকে সিলেক্ট করবে, নিলাম সবগুলাকে সিলেক্ট করে নিছে। কেন? এখানেও আমার 10 আছে, 10 এর নিচে যতগুলো আছে সবগুলাই কি আপনার সিলেক্ট করবে। তাহলে এটা এভাবে কাজ করে, আপনি আপনার ডিজাইনে যতগুলো স্ট্রোক আছে এখানে লিখে শুধু শুধু মাত্র সেই সব স্ট্রোকগুলোকে সিলেক্ট করা হবে। পরের অপশনটা সেম, এটাও ডিটেইলস বলার মতো তেমন কিছু নেই। অপাসিটি, আপনি অপাসিটি কমাইতে এবং বাড়াইতে পারবেন। অপাসিটি আমরা কিভাবে বাড়াবো বা কমাবো? আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে উপরে অপশন বাড়িয়ে অপাসিটি আপনি কমাইতে বাড়াইতে পারবেন। আচ্ছা এটার স্ট্রোকের অপাসিটি হয়ে গেছে, আচ্ছা এটাকে সিলেক্ট করি, রেড কালার আছে সুবিধা হবে। তাহলে এখান থেকে আমি সিলেক্ট করলাম, এটাকে অপাসিটি আমি কমাই দিলাম, এটার অপাসিটি একেবারে 0 করে দিচ্ছি। অপাসিটি বিষয়টা সময় জানি, এখান থেকে অপাসিটি বাড়াইতে কমাইতে পারবেন। যদি কারো কারো এখানে অপাসিটি না আসে সেক্ষেত্রে কিভাবে পাবেন? উপর থেকে উইন্ডোতে যান, তারপরে দেখেন ট্রান্সপারেন্সি নামে একটা অপশন আছে, এই যে ট্রান্সপারেন্সি, এটা ওকে করেন, তাহলে অপাসিটি অপশনে একটা আলাদা একটা প্যানেল চলে আসবে। ঠিক এটাকে আমি অপাসিটি রাখতেছি 50%, এটাকেও দিই 50%, তারপর এটাকে দিলাম 50, তারপরে এটাকেও দিচ্ছি আমি 50%, এটা আই ড্রপার দিয়ে নিচ্ছি। এটাকে 50% দিলাম, এটাকে দিচ্ছি আমি 20%, এটাকে দিই আমি 20%। ওকে, অপাসিটি মার্ক করলাম। এখন দেখেন ম্যাজিক টুল দিয়ে যদি আমি 100% অপাসিটি গুলোকে সিলেক্ট করি, যার যার কাছে 100% অপাসিটি আছে সে সিলেক্ট হয়ে গেছে। এই যে 50% একে দিছিলাম, এই কিন্তু সিলেক্ট হয়নি। ঠিক যার যার কাছে অপাসিটি 50% আছে তাকে সে সিলেক্ট করে ফেলছে। যদি একে ক্লিক করি, যার যার কাছে 50% আছে সে সিলেক্ট হয়ে গেছে। এই যে একে 50% দিছিলাম, একে এই তিনজনে হচ্ছে 50% আপনার সিলেক্ট হয়ে গেছে। একে দিছিলাম কত পার্সেন্ট? সম্ভবত 5%। তাহলে এই দুইজন 5% অপাসিটি সিলেক্ট হয়ে গেছে। এই অপশনগুলো কিন্তু আমাদের ফটোশপের মধ্যে ছিল না। তাহলে অপাসিটি দিয়েও আপনি ম্যাজিক টুল দিয়ে সিলেকশন করতে পারতেছেন। তাহলে অপাসিটির বিষয়টা গেল। এবার হচ্ছে ব্লেন্ডিং মোড। তাহলে ব্লেন্ডিং মোডটা কি? এটা যে কেউ একজন বলেন। ফটোশপে কিন্তু আমরা ব্লেন্ডিং মোডে অনেক কাজ করছি, 2 নাম্বার ক্লাসেও বলছিলাম আপনাদের। ব্লেন্ডিং মোড কোনটা? যে কেউ বলেন। ভাইয়া বলেন। কালোটাকে, হ্যাঁ হ্যাঁ, এই যে কালকুল ভাই বলছে, থ্যাংক ইউ ভাই। কালো আর সাদা নিয়ে কাজ করে ব্লেন্ডিং মোড আমি সিমিলার প্রথম ক্লাসের মধ্যেই চলে যাই। যেমন আমরা দুটা বিষয় নিয়ে প্রথম ক্লাসে করছিলাম। এক নাম্বার হচ্ছে
ওটা ফটোশপের সঙ্গে আমি প্রত্যেকটা উদাহরণ দিচ্ছি, যেন যারা যারা ফটোশপ বুঝে সহজে এটা চলে আসবে। যেমন এটাতে আসলাম, এখানে নিয়ে আসলাম, ঠিক পাখির ইমেজ দিয়ে আপনাদের একটা উদাহরণ দিচ্ছিলাম। প্লেস করে একটা পাখির ইমেজ, এই যে পাখির ইমেজ নিয়ে আসলাম, আনার পর এটা একটু বড় করলাম। ব্লেন্ডিং মোডের এখানে আছে টোটাল 27টা ব্লেন্ডিং মোড আছে। তার মধ্যে এই গ্রুপটা কি করতো, হোয়াইট কালার রিমুভ করে, এই গ্রুপটা কি করে, ব্ল্যাক কালার রিমুভ করে। তাহলে এই গ্রুপটা যেহেতু আমাদের এখানে হোয়াইট কালার আছে, এখান থেকে এটা আমি ডার্কের মধ্যে দিলাম, এটা কিন্তু দেখেন চলে গেছে। ঠিক মনে হচ্ছে যে পাখিগুলো আকাশের দিকে উড়ে যাচ্ছে। সেম এই জিনিসটাই কিন্তু ব্লেন্ডিং মোড ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও সেম। এটা আপনার ব্লেন্ডিং মোডের উপর ভিত্তি করে করবে। এই ব্লেন্ডিং মোডটা আপনি ট্রান্সপারেন্সির মধ্যেই পাবেন। এখান থেকে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, এই উইন্ডোটার মধ্যেই ঠিক ওই ব্লেন্ডিং মোডগুলো, এই যে ডার্ক এন্ড মাল্টিপ্লাই, কালার বান, লাইট এন্ড স্কিন, ওইভাবেই গ্রুপগুলো করা আছে। তাহলে আমি এখানে এটাকে দিচ্ছি মাল্টিপ্লাই, এটাকে মাল্টিপ্লাই রাখলাম, এটাকে আমি মাল্টিপ্লাই রাখতেছি, মাল্টিপ্লাই। এভাবে ঠিক সিমিলার যেটা যেটা আপনার মাল্টিপ্লাই থাকবে ব্লেন্ডিং মোড থেকে আপনি ম্যাজিক টুলে আসেন, এখানে ক্লিক করলাম, যেখানে যেখানে মাল্টিপ্লাই অ্যাপ্লাই করা আছে একে একে সিলেক্ট করছে। আমি যে নরমালে দিই, বাকিগুলো সবাই নরমালে আছে, তাহলে তাদেরকে সে সিলেক্ট করে ফেলছে। এই হচ্ছে ম্যাজিক পয়েন্ট টুল। এটা সম্পর্কে, ম্যাজিক পয়েন্ট টুল সম্পর্কে কারো কোনো প্রশ্ন? ওকে, কারো কোনো প্রশ্ন নাই? তাহলে এবার চলে আসি ল্যাসো টুল। ল্যাসো টুলের ক্ষেত্রে চলে আসি। ল্যাসো টুল আমাদের ফটোশপে যে কাজটা করতো এখানেও সেম, কিন্তু এখানেও ভিন্নতা আছে। ল্যাসো টুল দিয়ে আমাদের কি ছিল, ফ্রি হ্যান্ড সিলেকশন টুল। ফ্রি হ্যান্ড অর্থাৎ ল্যাসো টুলে আসলাম, আমার হাতটা ধরে যেভাবে ইচ্ছা সেভাবে ঘোরাইলেই সে সিলেকশন করে নিচ্ছে। কিন্তু এখানে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সিলেকশনের যে ওই ঘর করে আসতেছে ওই বিষয়টা কিন্তু নাই। এই সিলেকশনটা কি, আপনার যখন একসঙ্গে অনেকগুলো অবজেক্ট আছে, এই অনেকগুলো অবজেক্ট আছে, আমরা কিভাবে সিলেকশন করতেছি, যেমন এখান থেকে এই তিনটা সিলেকশন করার প্রয়োজন, আমি এইভাবে টেনে সিলেকশন করতেছি বা এইভাবে টেনে সিলেকশন করতেছি। ল্যাসো টুল দিয়েও আপনি ফ্রি হ্যান্ডলি ভাবে সিলেকশন করতে পারবেন এবং অ্যাঙ্কর পয়েন্টও মডিফাই করা যায়। ল্যাসো টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টও মডিফাই করা যায়। কিভাবে, দুটো অপশনে দেখাচ্ছি। এক, আমি এই যে ল্যাসো টুল নিলাম, ল্যাসো টুলের শর্টকাট এখানে হচ্ছে কিউ, ওয়াই, ফটোশপে ছিল এল কিন্তু এখানে হচ্ছে কিউ। তাহলে কিউ চাপলাম, শর্টকাটে ল্যাসো টুল, এই যে এখানে ল্যাসো টুল। ল্যাসো টুলের ক্ষেত্রে ডাবল ক্লিক অপশন আছে কি, ল্যাসো টুলের ক্ষেত্রে ডাবল ক্লিক অপশন নাই। ল্যাসো টুল ধরে ফ্রি হ্যান্ড ভাবে এই দুটার মধ্যে আমি একটা ক্লিক করলাম, তাহলে এই দুটো আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি চাইলে এগুলা এখন মুভ করতে পারবো, ইচ্ছা মতো মুভ করতে পারতেছি। তাহলে ল্যাসো টুল আপনি সিলেক্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারতেছেন। তারপরে এখানকার যদি আমি কয়েকটা, এই যে এখানকার আমি কয়েকটা সিলেক্ট করতে যাচ্ছি, ল্যাসো টুলে আসলাম, এখান থেকে ভিতর দিয়ে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসলাম, এইভাবে আপনি এটা আবার মুভ করতে পারতেছেন। কিন্তু ল্যাসো টুল আবার যে বললাম যে অ্যাঙ্কর পয়েন্ট নিয়েও কিন্তু ল্যাসো টুল কাজ করতে পারে। উদাহরণস্বরূপ এখান থেকে আমি একটা বৃত্ত নিলাম, যখন আপনি ল্যাসো টুল দিয়ে পুরোটাকে সিলেক্ট করলেন তখন কিন্তু এটা মুভ করা যাবে। আচ্ছা, পুরোটাকে সিলেক্ট করলাম, পুরোটাই কিন্তু আমার এই যে মুভ করতে পারতেছি সিলেক্ট করার পর। কিন্তু এবার আমি পুরোটাকে সিলেক্ট না করে শুধুমাত্র একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতেছি। এই বৃত্তের মধ্যে টোটাল কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, 4টা অ্যাঙ্কর পয়েন্ট, 1টা 2টা 3টা 4টা, শুধুমাত্র নিচেরটাকে সিলেক্ট করলাম। এবার আমি অ্যারো কি চাপতেছি নিচ থেকে, তাহলে দেখেন আমরা বৃত্তটাকে মডিফাই করতে পারতেছি, পুরো একটা বেলুনের মতোই সাইজ হয়ে গেছে। যাই হোক, আচ্ছা মেসেজে কেউ একজন লিখছে ভাই 10 মিনিট, ওকে ঠিক আছে ভাই। তাহলে আপনি অ্যাঙ্কর পয়েন্টকেও মডিফাই করতে পারবেন, যেন বৃত্তটাকে মডিফাই করে ফেললাম। ঠিক সিমিলার এটার ক্ষেত্রে যদি আমি মডিফাই করতে চাই, শুধুমাত্র কোন পয়েন্ট কর্নারটা মডিফাই করতে, আমি এই দুটো কর্নার মডিফাই করতে যাচ্ছি, তাহলে এই দুটো কর্নারকে সিলেক্ট করলাম। এখন আপনি অ্যারো কি দিয়ে এটা মডিফাই করতে পারেন, যেমন নিচের দিকে টেনে নিয়ে আসতেছি বা এই পাশে এটা সরাই দিচ্ছি, সেটা কোনটা, ল্যাসো টুল দিয়ে। অর্থাৎ ডাইরেক্ট সিলেকশন টুলের মতো কিন্তু ল্যাসো টুল কাজ করতেছে। এবার আরেকটা জিনিস দেখাই, এখানকার এই তিনটা বৃত্তর মধ্যে কিভাবে আমি সিলেক্টটা করতেছি, পুরোটা নিলাম, এটার শুধু একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করলাম আর বাকি বাদ এটা পুরোটাকে করছি। এবার যদি চাপি, এই দুটো বৃত্ত মুভ হবে কিন্তু এটা শুধু অ্যাঙ্কর পয়েন্টটা মুভ হবে, চাপতেছি এই দুটো বৃত্ত মুভ হচ্ছে আর এটা কিন্তু অ্যাঙ্কর পয়েন্টটা মুভ হচ্ছে। অর্থাৎ অ্যাঙ্কর ল্যাসো টুল দিয়েও এভাবে আপনারা মুভ করতে পারেন, তাছাড়া স্পেশালিটি আর ল্যাসো টুল তেমন কিছু নেই। এতটুকুই ল্যাসো টুল। ওকে, ল্যাসো টুলও শেষ। এবার শেষের দিকে আসি কপি পেস্ট আপ ডাউন। আপ ডাউন বলতে আমি অ্যারেঞ্জ এটাই বুঝাতে চাইছিলাম, কপি পেস্ট। ফটোশপে আমরা যেভাবে কপি পেস্ট করতাম
কিন্তু ইলাস্ট্রেটরে একটু ভিন্নতা বা এখানেও স্পেশালিটি আছে কপি পেস্টের ক্ষেত্রেও। এগুলো সবগুলোকে আমি একটু মাঠের থেকে দূরে করে ফেলি, মাঠ থেকে একবার দূরে রেখে দিচ্ছি। এখানেও কপি পেস্টের কিছু ভিন্নতা আছে, যেমন এটাকে ধরে আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা এটাকে আনবো কি না, একটা শেপ টুল নিলাম, এটার একটা কালার দিই। এখান থেকে এটা কালার দিলাম, একটা রেড কালার দিলাম, আর স্ট্রোক কালার অফ করে দিচ্ছি। এখান থেকে নিচে ক্লিক করলাম, স্ট্রোক কালার অফ। এটাকে আমরা একটা কপি করা শুধু জানি, অল্টার চেপে টেনে কপি করলাম। কিন্তু যদি আপনি এখানে এডিটের ভিতরে যান, এখানে দেখেন তো পেস্টের কতগুলো অপশন, প্রায় 5টা অপশন, প্রায় 5টা পেস্টের অপশন। একটা শুধু পেস্ট, একটা, দুটা, তিনটা, চারটা, 5টা পেস্ট অপশন। কিন্তু ফটোশপের ক্ষেত্রে যদি যান, পেস্টের অপশন শুধুমাত্র পেস্ট, একটা পেস্ট স্পেশাল, এতগুলো কিন্তু পেস্টের অপশন আপনাদের ফটোশপে নাই। তাহলে এই 5টা অপশন কে কিভাবে কাজ করে, তাহলে এটাকে আমি ক্লিক করলাম। প্রথমে বেসিক অপশনটাই দেখি। বেসিক আমরা জানি কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। সাধারণত কন্ট্রোল কপি সি দিয়ে কপি করার পর কন্ট্রোল ভি দিয়ে যখন পেস্ট করবেন, এটা পাশেই আপনার পেস্ট হয়ে যায়। তার সিমিলার, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটা আপনার পাশেই যে কোনো পাশে এক পাশে এটা পেস্ট হয়ে যায়। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে যদি আমরা পেস্ট করি, তাহলে এটা গেল একটা। এবার দেখেন ঠিক এটা হচ্ছে প্রথমকার পেস্ট, এই যে কন্ট্রোল ভি। এবার একটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিলাম। এফ তে হচ্ছে ফন্ট, এফ তে হচ্ছে ফন্ট, অর্থাৎ যে অবজেক্টটা আছে ওই অবজেক্টের উপরে আপনার এটা পেস্ট হবে। এটা কালারটা চেঞ্জ করলাম। দেখেন এটার নিচে কিন্তু আরেকটা জিনিস আছে, ওই যে রেড কালারের যে একটা শেপ ছিল সেটা আছে, কিন্তু সরাইলাম, নিচে আরেকটা শেপ আছে। তাহলে অর্থাৎ আপনি যে কন্ট্রোল সি দিয়ে কপি করেন এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করেন, তাহলে এটার উপরেই আরেকটা শেপ পেস্ট হয়ে যাবে। একই কালার আছে এই জন্য বুঝতে পারতেছি না, অন্য একটা কালার দিলাম এবং এটাকে আপনি চাইলে মুভ করে দেখেন নিচে আরেকটা শেপ আছে। তাহলে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলে এফটা হচ্ছে ফন্ট, অর্থাৎ উপরে পেস্ট হবে। তারপরে একটা পেস্ট অপশন আছে কন্ট্রোল সি কন্ট্রোল বি, বি অর্থ হচ্ছে ব্যাক। তাহলে এখানে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, বি দিলে এটার পিছনে পেস্ট হবে। উপরে রেড কালারটা আমি চেঞ্জ করতেছি, এটা রাখলাম। এবার যদি আমি সরাই, নিচের দিকে দেখবেন যে রেড কালারের একটা শেপ আছে, নিচে রেড কালারের একটা শেপ আছে। আই থিঙ্ক বি তে হচ্ছে ব্যাক, পিছনে পেস্ট হবে। তারপরটা দেখি পেস্ট ইন প্লেস, এটা সাইডে পেস্ট হয়, এটা তেমন একটা প্রয়োজন নাই, এই জন্য এটা বলতেছিও না। এটা সাইডেই আপনার পেস্ট হয়, ঠিক সিমিলার পেস্টটার মতোই। কিন্তু পেস্ট অন অল আর্টবোর্ড, এটার ক্ষেত্রে একটা প্রয়োজন আছে। এটা একটা দেখাই, আমি আরেকটা এক্সট্রা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। এই আর্টবোর্ডটাকে কপি করলাম। আচ্ছা এটা আমি ডিলিট করে দিলাম, এখন এটা ডিলিট করে দিলাম। এটা পেস্ট অল আর্টবোর্ড, এটাও তেমন প্রয়োজন পড়ে না। এটা আমি নিলাম কন্ট্রোল সি দিয়ে যে কপি করলাম আর এখান থেকে পেস্ট অল আর্টবোর্ড ক্লিক করলাম, যতগুলো আপনার আর্টবোর্ড আছে সব আর্টবোর্ড গুলোতে পেস্ট হয়ে যাবে। ওকে, তাহলে কপি পেস্টের এই বিষয়টা গেল। কপি পেস্টের বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? অনেকভাবে কিন্তু কপি পেস্ট করা যায়। এবার আরেকটা বিষয় আসি, আরেকটা বিষয় আছে, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। ধরে নেন এখানে আমার একটা আছে, শুধুমাত্র কয়টা অবজেক্ট আছে, একটা অবজেক্ট আছে। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, তাহলে কোন পাশে পেস্ট হয়েছে, ব্যাকে। কিন্তু আমি চাচ্ছি যে আমি আমার পিছনেরটা নড়াবো, এটা আমি কালারটা চেঞ্জ করলাম। এটার পিছনে কিন্তু একটা শেপ আছে, কি কালারের শেপ আছে, রেড কালারের শেপ আছে। কিন্তু আমি চাচ্ছি যে আমার পিছনের শেপটা নড়াবো, উপরের শেপটাকে আমি সরাবো না। পিছনের শেপটাকে সরাবো, উপরের শেপটাকে সরাবো না। আমি সরাইতে গেলে তো উপরের শেপটাই সরে যাচ্ছে, কিন্তু পিছনের শেপটা সরাবো কিন্তু উপরের শেপটা সরাবো না। এটা কিভাবে? তাহলে কন্ট্রোল চেপে একটা ক্লিক করবেন, তারপর আরেকটা ক্লিক করবেন। এবার দেখেন, আচ্ছা হয়নি এটা, আমি পিছনে একটা ছোট করে নিই, আবার করতেছি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আগে দেখি আসছে কিনা। ওকে, তাহলে পুরাটা এটাকে একটা কপি ক্লিক করে কন্ট্রোল চেপে ক্লিক করলাম, তারপর আরেকটা যদি ক্লিক করা হয় তাহলে পিছনের শেপটা সাধারণত সিলেক্ট হয়। আচ্ছা হচ্ছে না, আমি আরেকবার ট্রাই করে দেখি, কোনো এক জায়গায় মিসিং যাচ্ছে, সেটা আমি একটু ছোট করে নিচ্ছি।
উপরে আরেকটা শেপ দিই, এটা ঢেকে দিই, এটা অন্য কালার দিই। ওকে, কন্ট্রোল চেপে ক্লিক করলাম। ওকে, এবার হচ্ছে সমান সমান, হয়তো আসলে গাইডলাইনের লাইনগুলোর ক্ষেত্রে কপি করলে হচ্ছে, এটার নিচে আরো একটা রাখি, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ছোট্ট করে আরেকটা রাখলাম, এখানে আরেকটা রাখলাম, এটার কালারটা ইয়েলো দিই বোঝার জন্য। এটা আমার ঢেকে গেছে, তাহলে পিছনের গুলোকে এটাকে পিছনে দিয়ে দিই, এই শেপটা দিয়ে আমার এটা ঢেকে গেছে। কিন্তু আমি চাচ্ছি যে পিছনেরটাকে আমি সিলেক্ট করব, তাহলে কন্ট্রোল চেপে একটা কপি করলেন, যে জায়গায় আছে ওই জায়গায় আরেকটা কপি করেন। এখন আপনি এটার ধরে সরান, তাহলে পিছনের যেটা ঢেকে গেছে সেটার ক্ষেত্রে যদি আমরা সিলেক্ট করতে চাই, তাহলে কন্ট্রোল চেপে একবার ক্লিক করবেন, আর ওই শেপটা যে জায়গায় আছে সেই জায়গায় একটা কপি সিলেক্ট করেন। ঠিক এই জায়গায় আছে, এই জায়গায় একটা ক্লিক দিলাম। আর যদি শিফট চেপে এই জায়গায় ক্লিক দিই, সেক্ষেত্রে নিচ্ছে কিনা, নেয় না, সেক্ষেত্রে নেয় না। কন্ট্রোল চেপে এই জায়গায় ক্লিক, এই জায়গায় একটা শেপ আছে, ক্লিক দিলাম। এখন আপনি চাইলে এটা মুভ করাইতে পারবেন, তবে অ্যাঙ্কর পয়েন্টার মিডিলে ক্লিক করতে হবে। কন্ট্রোল চেপে ক্লিক, আর এই জায়গায় ক্লিক, এই যে অ্যাঙ্কর পয়েন্টের মিডিলে আছে, মিডিলে ধরে আপনি সরান। এইভাবেও সরাইতে পারেন, কিংবা অ্যারো কি দিয়েও আপনি সরাই নেন, একভাবে সরাইলে হলো। এটা হচ্ছে পিছনের শেপটাকে সরানোর জন্য ট্রিক্স বলতে পারেন, বা যাই বলেন না কেন। ঠিক সিমিলার আরেকবার আসি, এভাবে তো সিলেক্ট করা যায়। কন্ট্রোল চেপে ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, এটাকে ধরে কন্ট্রোল চেপে ক্লিক, আরেকবার ক্লিক, ঠিক মিডিল বরাবর এসে এবার সরাচ্ছি। এভাবে আপনি পিছনের শেপটা সরাইতে পারেন। আর সিমিলারের ক্ষেত্রে যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ কালারটা দেই, আসলে এটার ক্ষেত্রে হবে, দিলাম, আবার ক্লিক করলাম, এবার দেখি নিচ্ছে কিনা। উপরেরটা সরতেছে, এটাও যায়, এটাও সরানো যায়। ঠিক আমার পয়েন্টার বা ক্লিকারটা ঠিক করতেছে না, সমান শেপ থাকলেও এটাও সরানো যায়। ঠিক আছে, এই বিষয়টা আমি আপাতত স্কিপ করে যাচ্ছি। তাহলে কপি পেস্টের বিষয়টা আসলো, এবার লক আনলকের বিষয়টাতে আসি। কপি পেস্ট আপ ডাউন, লক আনলক। তাহলে ফটোশপের ক্ষেত্রে আমরা লক কিভাবে করতাম, ফটোশপের সঙ্গেই আমি সবসময় এক্সাম্পল গুলো দিব, কেননা ফটোশপ সব তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে এনে আমি লক বাটনে এখানে লকে ক্লিক দিলে কিন্তু এটা লক হয়ে যেত, আর আমি এটা সরাইতে পারতাম না, মুভ করতে পারতাম। কিন্তু ইলাস্ট্রেটরে আমরা লক করব কিভাবে, উইথাউট লেয়ার। যেমন এটাকে আমি ইচ্ছামতো সরাচ্ছি, কিন্তু আমি এটা এখন লক করতে যাচ্ছি। লকের শর্টকাট হচ্ছে কন্ট্রোল টু। ইলাস্ট্রেটরে লকের শর্টকাট হচ্ছে কন্ট্রোল টু, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে টু দিলাম, এটা আমার লক হয়ে গেছে। আমি চাইলেও এটাকে আর সরাইতে পারতেছি না। এখন আনলক করব কিভাবে, এটাকে জাস্ট এটার উপর একটা ক্লিক করেন, কন্ট্রোল অল্টার টু, তাহলে এটা আনলক হয়ে যাবে। এটা হচ্ছে শর্টকাট। যেমন এটাকে লক করতে যাচ্ছি, অন্যভাবে করি, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে লক কি আছে, লক নাই, না থাক সমস্যা নেই। এখান থেকে অবজেক্টের যেহেতু কাজ, তাহলে অবজেক্টে আসলাম, অবজেক্টের ভিতর লক থাকার কথা, এই যে লেখা আছে লক, লক সিলেকশন, তাহলে এটা ক্লিক করলে এটা আপনার লক হয়ে যাচ্ছে। এটা লক। আবার আনলক করার জন্য এটা সিলেক্ট করেন, কন্ট্রোল অল্টার টু, যেভাবে সুবিধা হয় করেন। শর্টকাট দিয়ে আমাকে করতে ভালো লাগে, পার্সোনালি আমি শর্টকাট দিয়েই করি। যেমন এটা লক করার প্রয়োজন, অবজেক্ট লক আদার লেয়ার্স, অর্থাৎ এটা বাদ দিয়ে বাকিবার যতগুলো লেয়ার আছে সবগুলো লক হয়ে যাবে। অল আর্টওয়ার্ক অ্যাবভ, অর্থাৎ আর্টওয়ার্কের উপরে যা আছে সবগুলো লক হয়ে যাবে। এটা দেখেন, এটা কি কাজ করতেছে দেখি। এটা আমি এর আগে একবার ট্রাই করিনি, দেখি যেভাবে লেখা আছে সেভাবে যদি কাজ করতে চাই। আচ্ছা, অবজেক্ট লক অল আর্টওয়ার্ক অ্যাবভ, যাক ওটা কিভাবে করতেছে আমি এর আগে এটা নিজস্ব পার্সোনালি ভাবে প্র্যাকটিস করিনি। আর যেটা আদার আছে এটা হবে লক করেন আদার লেয়ার্স, এটা বাদ দিয়ে যতগুলো আছে সেটাও লক হয়ে যাওয়ার কথা, তো যাচ্ছে না এটাও। যাক, তাহলে আপাতত লগের ক্ষেত্রে আপনার এতটুকু স্মরণ রাখেন, কালকে এটা আমি আরেকবার নিজে চেক করে ক্লাসের মধ্যে আবার রিপিট করব। তাহলে লক করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল টু, আর আনলক করার জন্য কন্ট্রোল সিলেক্ট করেন, যেটাকে আনলক করে কন্ট্রোল অল্টার টু, তাহলে সেটা আনলক হয়ে যাচ্ছে, লক আনলক। আর আজকে দেখাইতে গেলে এই বিষয়গুলোই ছিল। এখন যেগুলা যেগুলা বিষয় দেখালাম এগুলা এখন আপনারা প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা যদি আপনারা একবার করে প্র্যাকটিস করেন তাও অনেক সময় লেগে যাবে। এখন হচ্ছে প্রশ্নের পালা। তাহলে আজকে আমরা যেগুলা যেগুলা শিখছি এই টুলগুলা, এগুলা থেকে যদি যে কারো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আর এটার স্ট্রোক কালার অফ করে দিই। ভাইয়া ইলাস্ট্রেটরে কি স্ট্রোক বাদ দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ যাবে, যেমন এটা সেটা কিভাবে স্ট্রোক বার দিয়ে দেওয়া যাবে। যেমন এটারে নিলাম, আচ্ছা আগের গুলা থেকে দেখাই। যেমন এটার মধ্যে কিন্তু একটা স্ট্রোক আছে, এটা সিলেক্ট করলাম, এই যে এখানে স্ট্রোক
স্ট্রোকটা এখানে নান করে দেন, এই যে স্ট্রোক চলে গেছে, এখন আর স্ট্রোক নাই। ঠিক সিমিলার আরো যদি শেপ দিয়ে দেখি, নিলাম এখানে কালার নিলাম, এখানে অন্য একটা কালার দেই, এটাতে অলরেডি কোনো স্ট্রোক নাই। ওকে, এই যে এটাতে অলরেডি স্ট্রোক নাই ভাই। এখন স্ট্রোকটা আনবো কিভাবে? ওকে, মুভ টুলে আসলাম, এটা বড় করে নিই। ওপেন পেজ। ওকে, বড় করে আসলাম, এই যে এখানে দেওয়া আছে স্ট্রোক। তাহলে অবশ্যই আপনাকে অবজেক্টকে সিলেক্ট করতে হবে। আপনি যদি এখন স্ট্রোকটা বাড়ান তাহলে কিন্তু কোনো কাজ করবে না, অবশ্যই অবজেক্টে সিলেক্ট করে কাজ করতে হবে। অবজেক্টে সিলেক্ট করলাম, এই যে স্ট্রোকে আসলাম, ধরেন আমার স্ট্রোক দেওয়ার প্রয়োজন কি কালারের, ব্লু কালারে দিব, এটাতে ব্লু কালার দিলাম। ওকে, তাহলে এটাতে এই যে এখন ব্লু কালার স্ট্রোক আছে, স্ট্রোক বাদ দিতে যাচ্ছি, ক্লিক করলাম, যে স্ট্রোক থেকে নিচের দিকে দেখেন তিনটা অপশন আছে। প্রথম অপশনটা হচ্ছে আপনার ফিল কালার, অর্থাৎ স্ট্রোক কালারটা থাকবে। দ্বিতীয় অপশনটা গ্রেডিয়ান্ট, এখানে ক্লিক করলে স্ট্রোকের মধ্যে গ্রেডিয়ান্ট চলে আসবে, যে স্ট্রোকের মধ্যে একটা গ্রেডিয়ান্ট চলে আসছে। আর শেষের অপশনটা হচ্ছে আপনার স্ট্রোক থাকবে না, নাম। ক্লিক করলাম, এবার আর স্ট্রোক নাই। ঠিক ফিল কালারের ক্ষেত্রেও সেম, যে প্রথমটা হচ্ছে আপনার মেইন কালার, ফিল কালার সিলেক্ট করলাম, এই যে গ্রেডিয়ান্টে ক্লিক করলে গ্রেডিয়ান্ট চলে আসবে। আর যদি নাম দেন এটা নাম কালার হয়ে যাবে। আপনি চাইলে এখানে স্ট্রোক রাখতে পারবেন, স্ট্রোক দুটাই বাদ দিতে পারবেন, চাইলে শুধুমাত্র স্ট্রোক রাখতে পারবেন, কিংবা ফিল যদি না রাখতে চান তাহলে ফিলও রাখতে পারবেন না, যেমন এবার আমার ফিল নেই। কিভাবে বুঝবো? এটাতে ক্লিক করলাম, দেখেন এই যে ফিলের মধ্যে এখানে একটা ক্রস চিহ্ন, আর স্ট্রোকের মধ্যে কোনো ক্রস চিহ্ন নাই, তার মানে আমাদের ফিল নাই, শুধুমাত্র স্ট্রোক আছে। এতটুকুই। ওকে, আই থিঙ্ক আপনি ক্লিয়ার। তারপরে প্রশ্ন করতে পারেন এগুলা থেকে। নাই, তাহলে আমি আপাতত আমার মাইক্রোফোনটা মিউট করব। আপনারা যারা ফটোশপ নিয়ে আসেন, ফটোশপের যেগুলা বিষয় দেখালাম এইগুলা বিষয় আপনারা প্র্যাকটিস করবেন, এবং একেবারে স্ট্রোক, ফন্ট টু ব্যাক অ্যারেঞ্জ থেকে শুরু করে ল্যাসো টুল, ম্যাজিক টুল, প্রত্যেকটাই আপনারা এখন প্র্যাকটিস করবেন। আমি মিউট করতেছি, আর ফটোশপের স্ক্রিনটাতে নিয়ে আসতে সমস্যায় পড়লে আমাকে বলবেন, সাধারণত আমি সলভ করার জন্য চেষ্টা করব।